আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের স্টুডেন্ট যারা এই ক্লাস দেখছো আজকে লাইভ ক্লাস, আমি ঢাকা কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং ঠিকঠাক মতো সব বাসায় লেখাপড়া করছো। তো আমরা বেশ কোর্সের অনেক দূর এগিয়ে গেছি। আমাদের পড়াশোনা বেশ চ্যাপ্টার 1 2 3 4 5 বেশ অনেক অনেক দূরে এগিয়ে গেছে। এখন এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে করে এটাকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। তো তুমি তো জানো যে আজকে আমরা কি করব। গত ক্লাসে আমরা প্রজেক্টাইলের ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আমরা সলভ করেছিলাম। আজকেও আমরা তার ধারাবাহিকতায় আমরা কিছু প্রবলেম সলভ করব। তো প্রথমে আমি রৈখিক গতি আর বৃত্তীয় গতির মধ্যে কিছু রিলেশন আমরা যেটা দেখেছিলাম এর আগে, ভি ইকুয়াল টু ওমেগা আর, রৈখিক এবং কৌণিক গতির মধ্যে, বেগের মধ্যে বা দ্রুতির মধ্যে সম্পর্ক এ ইকুয়াল টু আলফা আর, আমরা এরকম রিলেশন দেখেছিলাম। তো এরকম আরো অনেক কিছু আছে। ইকুয়েশন অফ মোশন যে আমরা শিখলাম, এখানে অনেক ইকুয়েশন শিখেছিলাম। সেই ইকুয়েশনগুলোর কৌণিক গতিতে ইকুয়েশনগুলো কেমন হয় সেগুলো আমাদের একটু দেখতে বাকি আছে। এবং আমার মনে হয় আর 2-3টা ক্লাস যদি আমরা নেই তাহলে আমাদের চ্যাপ্টার 2 এবং 3 এবং চ্যাপ্টার 4 একদম কমপ্লিট হয়ে যাবে। এখন চ্যাপ্টার 4 একটু বাকি আছে, টর্ক এবং কৌণিক ভরবেগ পড়তে আমাদের বাকি। তো এখানে একটু পড়াটার একটু বেসিক অংশ ছিল বলে আমরা ওখানে স্টপ করে তারপরে চ্যাপ্টার 3-এ আসছি। তো এটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4 এর যে টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তারপরে আমাদের এই চ্যাপ্টার দুটাই শেষ হয়ে যাবে। তো একই রকমের চ্যাপ্টার, মানে এর চ্যাপ্টার 3 এর সমস্ত কনসেপ্টগুলা চ্যাপ্টার 4-এ প্রয়োগ করতে হয়। বিশেষ করে কৌণিক গতি যেটা রয়েছে সেখানে, যা কৌণিক গতিতে আমরা এখনো টর্ক এবং অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমাদের পড়তে বাকি আছে। তো যাই হোক, আমরা কোনো এক সময় এরকম তোমাদেরকে মানে শিখিয়েছিলাম যে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা আর, রৈখিক দ্রুতি কৌণিক দ্রুতির মধ্যে রিলেশন। তারপর আমরা শিখেছিলাম এ ইকুয়াল টু আলফা আর, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। আবার আমরা ওমেগার একটা এক্সপ্রেশন শিখেছিলাম, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি। অর্থাৎ কোনো একটা বস্তুকণার, আবর্তনশীল বস্তুকণার যদি টাইম পিরিয়ড, পর্যায়কালটা জানা থাকে তাহলে তার কৌণিক বেগ কত সেটা বের করা যায়। আবার কৌণিক বেগ যদি জানা থাকে তাহলে তার টাইম পিরিয়ডটা কতটুকু হবে, সেটা পর্যায়কাল কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবং আমাদের জানা আছে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইমের যে রিলেশন সেটা হচ্ছে টি ইকুয়াল টু 1 বাই এফ ইকুয়াল টু 1 বাই টি। তাহলে আমরা এটাকে লিখতে পারি আমরা যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে টুয়াইস পাই তারপরে হচ্ছে এফ। এটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারণ ওমেগা এফ এর সঙ্গে ইন্টার রিলেটেড। তো এই রিলেশনগুলো জানা থাকলে কি হয়, এই যে আমরা যে ঘড়ি ব্যবহার করি, ঘড়ির অনেকগুলো কাঁটা আছে তোমরা জানো, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা। আমরা সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা রিলেশনগুলো, প্রবলেমগুলো আমরা এখান থেকে সলভ করতে পারি। কিভাবে সলভ করতে পারি, আমি যদি একটা ঘড়ি ছবি আঁকি, আমি একটু প্রবলেম লিখি এখানে, খুঁটিনাটি অনেকগুলো এইসব প্রবলেম এমসিকিউতে আসতে পারে, এসেছে এর আগে। তো আমরা একটু অনেকে পারি না, কারণ আমরা অনেকে এগুলো কেয়ার করি না। এগুলো ছোট, তাতে কি, এগুলোকে কেয়ার করতে হবে। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 6, এই সব চ্যাপ্টার পড়তে গেলে কিন্তু এই রিলেশনগুলো আমাদের খুব দরকার হবে। একেবারে এগুলো ছাড়া, এই কনসেপ্ট ছাড়া আমাদের পক্ষে চ্যাপ্টার 6 যেমন মহাকর্ষ, তারপরে হচ্ছে চ্যাপ্টার 8 পিরিয়ডিক অসিলেশন, চ্যাপ্টার 9 ওয়েভস এন্ড অসিলেশন, এগুলোর কোনোটাই আসলে সুষ্ঠুভাবে মানে কমপ্লিট করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এই জন্য আমাদের এগুলো একটু ভালো করে মানে জানতে হবে, মানে একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্রবলেম সলভ করতে পারি এরকম। আমি একটা ঘড়ির একটা ছবি, একটা ডায়াল, এটা হচ্ছে একটা ঘড়ির ডায়াল। এই ঘড়ির ডায়ালের মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, যেটাকে আমরা বলি হচ্ছে 12, এটাকে বলি আমরা হচ্ছে 3, এটাকে বলি 6, এটাকে বলি আমরা 9। তারপরে এখানে সব থেকে সেকেন্ডের কাটা যেটা, সেটা সব থেকে বড় হয়, এটাকে আমরা বলবো সেকেন্ড এজ বা সেকেন্ডের কাটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে মিনিটের কাটা, সেটা তার থেকে একটু ছোট হয়। তারপরে একদম ছোট যেটা হয় সেটা হচ্ছে আওয়ার বা ঘন্টার কাটা হয়। আমরা আমরা এরকম ঘড়ির ইয়েগুলো সবাই জানি যে সেকেন্ডের কাটাটা হচ্ছে সব থেকে বড় হয়, মিনিটের কাটাটা সব থেকে মানে মিডিয়াম হয়, এবং ঘন্টার কাটাটা হচ্ছে সব থেকে ছোট হয়। আমরা এখানে প্রত্যেকটা কাটার ক্ষেত্রে, ঘড়ির প্রত্যেকটা কাটার ক্ষেত্রে কৌণিক বেগের মানটা কত সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি। পাশাপাশি প্রত্যেকটা কাটার প্রান্তবিন্দুতে তার রৈখিক বেগের মান কত সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তো প্রত্যেকটা কাটার রৈখিক বিন্দু, প্রান্তবিন্দুতে রৈখিক বেগের মানটা কত সেটাও আমরা বের করতে পারি। রৈখিক বেগের মানটা কত হবে প্রান্তবিন্দুতে, প্রান্তবিন্দুতে রৈখিক বেগের মানটা কত হবে, আমরা সব বের করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কি কি জানা দরকার, যেমন আমি যদি প্রান্তবিন্দুগুলোতে যদি রৈখিক বেগ ক্যালকুলেশন করতে চাই, তাহলে ওমেগা লাগবে আর আর লাগবে। আর মানে কি, যদি সেকেন্ডের কাটা হয় তাহলে সেকেন্ডের কাটা কিন্তু একটা বৃত্তাকার পথ পরিভ্রমণ করতে থাকবে। সুতরাং ওই সেকেন্ডের কাটার যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কনসিডার করবো আমরা।
সুতরাং সেকেন্ডের কাটার দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাহলে প্রান্ত বিন্দুতে রৈখিক বেগ বের করা যাবে, যদি কৌণিক বেগের মান আমরা বের করতে পারি। আবার সেকেন্ডের কাটার কৌণিক বেগের মান কিন্তু আমাদের জানা আছে। কিভাবে আমরা বের করতে পারি সেকেন্ডের কাটার কৌণিক বেগ? আমি যদি লিখি ওমেগা এস ইজ ইকুয়াল টু, আমাদের জানা আছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। যেহেতু সেকেন্ডের কাটার কৌণিক বেগটা ক্যালকুলেশন করতে চাচ্ছি, তাহলে সেকেন্ডের কাটার টাইম পিরিয়ডটা আমাদের জানতে হবে। এখানে কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি, মিনিটের কাটা করতে গেলে এক রকমের টাইম পিরিয়ড বসাই, আবার সেকেন্ডের কাটা করতে গেলে একই রকম টাইম পিরিয়ড বসাই। এক একটা কাটার টাইম পিরিয়ড তো এক নয়, ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট। এখানে সেকেন্ডের কাটা যখন 12 থেকে শুরু করে একবার ঘুরে 12তে আসে, তখন আমরা বলি ইট কমপ্লিটস এ কমপ্লিট সাইকেল। তখন এটা একটা পূর্ণ চক্র সম্পন্ন করে, এবং এই একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে গিয়ে সে কিন্তু টাইমের মানটা ব্যবহার করে হচ্ছে কত, 60 সেকেন্ড। তাহলে 12 থেকে শুরু করে এক পাক দিয়ে 12তে আসলে 60 সেকেন্ড পথ সময় সে অতিবাহিত করে। সুতরাং তার কৌণিক বেগের মানটা হবে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই 60 কমপ্লিট। বা এখান থেকে তুমি কাটাকাটি করতে পারো, পাই ডিভাইডেড বাই 30 রেডিয়ান পার তারপরে হচ্ছে সেকেন্ড। একইভাবে আমরা মিনিটের কাটাটা করতে পারি, ওমেগা মিনিট ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের জানতে হবে যে মিনিটের কাটার টাইম পিরিয়ডটা কত। মিনিটের কাটা যদি 12 থেকে শুরু করে এক পাক দিয়ে যদি 12তে আসে, তাহলে 60 মিনিট সময় সে অতিবাহিত করে। সুতরাং মিনিটের কাটার জন্য আমাদের টাইম পিরিয়ডটা হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মিনস 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। সুতরাং তার কৌণিক বেগের মানটা হবে ওমেগা মিনিট ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ডিভাইডেড বাই 3600, তারপরে আমরা এখানে লিখবো রেডিয়ান পার সেকেন্ড। তুমি কাটাকাটি করে নিতে পারো, লিখতে পারো পাই ডিভাইডেড বাই 118 1800 রেডিয়ান পার সেকেন্ড। সিমিলারলি আমরা ঘন্টার কাটার পর্যায়কাল কত সেটা কৌণিক বেগটা কত সেটাও ক্যালকুলেশন করতে পারি। ওমেগা এইচ ইজ ইকুয়াল টু উই হ্যাভ 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে টি। সুতরাং ঘন্টা কাটার জন্য আমাকে জানতে হবে ঘন্টা কাটার পর্যায়কাল কত। এইখানে আমরা অনেকে ভুল করে ফেলি যে ঘন্টার কাটা 12 থেকে শুরু করে এক পাক দিয়ে যখন 12তে আসে, অনেকে ভুল করে লিখে ফেলে এটা হচ্ছে 60 ঘন্টা, লিখে ফেলতে পারে। কারণ ওই আগের গুলো 60 হয়েছে, তো এটাও মনে করে যে এটাও মনে হয় 60 হবে। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু তোমার তোমার আরো দৃঢ় হতে হবে এই ব্যাপারটাতে, কনসেন্ট্রেশন একেবারে 100% দিতে হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে 12 থেকে শুরু করে এক পাক দিয়ে যখন ঘন্টা কাটা আবার 12তে ফিরে আসবে, বা 3 থেকে শুরু করে এক পাক দিয়ে 3-এ আসবে, বা 6 থেকে শুরু করে এক পাক দিয়ে, বা যেখান থেকে স্টার্ট করবে সেখানে যদি এক পাক ঘুরে আসে, তাহলে কিন্তু সে 12 ঘন্টা সময় অতিবাহিত করে। তাহলে এর টাইম পিরিয়ডটা হচ্ছে 12 আওয়ার্স। তার মানে 12 ইন্টু তারপরে হচ্ছে 3600 তারপরে হচ্ছে সেকেন্ড। সুতরাং ঘন্টা কাটার জন্য কৌণিক বেগের মানটা হবে ওমেগা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই তারপরে হচ্ছে 12 মাল্টিপ্লাই বাই 3600 রেডিয়ান পার সেকেন্ড। এবার তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, আমার কাছে নাই, হ্যাঁ, এই জন্য আমি আর এটা ক্যালকুলেশন করতে পাচ্ছি না। এবার তুমি ক্যালকুলেশন করে এক্সাক্ট রেজাল্ট কত হবে সেটা এখানে বসিয়ে নিলে। এইভাবে করে আমরা ঘড়ির কাটার জন্য না শুধু কোনো বিন্দু চারিপাশে আবর্তন করছে, পৃথিবীর ক্ষেত্রে আমরা দুটো ক্যালকুলেশন করতে পারি। একটা সূর্যের চারিপাশে তার কৌণিক বেগ কত, একটা নিজ অক্ষে পর্যায়কাল কত, কৌণিক বেগ কত, সেগুলো আমরা ক্যালকুলেশন করতে পারি। ইলেকট্রন নিউক্লিয়াসের চারিপাশে আবর্তন করছে, তার জন্য কৌণিক বেগের মানটা কত। অর্থাৎ কোনো একটা ফিক্সড পয়েন্ট বা বিন্দুকে কেন্দ্র করে যখনই কোনো বস্তু ঘুরতে থাকবে, আমরা এই পদ্ধতি ব্যবহার করে আমরা কৌণিক বেগের মানটা আমরা ক্যালকুলেশন করতে পারি। পাশাপাশি আমরা কৌণিক বেগের পাশাপাশি কি করতে পারি, আবার রৈখিক বেগের মানটাও কিন্তু ক্যালকুলেশন করতে পারি। আমরা রৈখিক বেগের মানটাও ক্যালকুলেশন করতে পারি। আমি যদি সেকেন্ডে কাটার জন্য রৈখিক বেগের মানটা ক্যালকুলেশন করি, তাহলে আমি লিখবো vs ইজ ইকুয়াল টু ওমেগা এস তারপরে হচ্ছে কত আর। সেখানে দেখো ওমেগা এক্স এর মানটা কিন্তু আমরা বের করে ফেলেছি, পাই ডিভাইডেড বাই 30 মাল্টিপ্লাই বাই 8টা জানা থাকতে হবে। একটা ঘড়ির ক্ষেত্রে কিন্তু সেকেন্ডে কাটা দৈর্ঘ্য এক রকমের হয়। তো পরীক্ষার সময় আমাদের যেটা দেয়া থাকবে, মনে করো সেটা দেওয়া আছে 10 সেন্টিমিটার যদি দেওয়া থাকে, তাহলে আমি এখানে ব্যবহার করবো 10 সেন্টিমিটার মিন 0.1 তারপরে হচ্ছে মিটার। এটা করলে যা হবে সেটাই হবে আমাদের রেজাল্ট, এবং অ্যান্সারটা লিখবো আমরা মিটার পার সেকেন্ড। যেহেতু ক্যালকুলেটর তোমার হাতে, তুমি এর এক্সাক্ট রেজাল্ট কত হবে সেটা ভালো করে বলতে পারবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আমরা এইভাবে সমস্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে তার রৈখিক বেগের মানটা কত, তার বৃত্তীয় কৌণিক বেগের মানটা কত, এইভাবে করে আমরা সব মানগুলো আমরা ক্যালকুলেশন করতে আমরা পারি। এইভাবে আমরা একটু প্র্যাকটিসে রাখবো, তাহলে আশা করি আমাদের আর কোনো সমস্যা হবে না। এবার আমরা একটু ইকুয়েশন অফ মোশনের দিকে তাকাই, যে রৈখিক এবং কৌণিকের ইকুয়েশন অফ মোশনের কি কি ভেদ আছে সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। তারপরে আমরা এখান থেকে বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবো। এটা এখন না পড়লে হয়, চ্যাপ্টার 4 এর সঙ্গে ইন্টার রিলেটেড। আমি চ্যাপ্টার 4 পড়ানোর সময় কিন্তু এগুলো করতে পারতাম, কারণ যেহেতু আমাদের চ্যাপ্টার 4 হয়ে গেছে, তাহলে এখানে আমরা প্রবলেমগুলো করে ফেলি। হ্যাঁ, আর কোনো সমস্যা থাকে না তাহলে, কারণ প্রবলেম তো দুই চ্যাপ্টারের একই রকম প্রবলেম। কারণ বৃত্তীয় গতির ক্ষেত্রে দুই চ্যাপ্টার না, আমি বলবো বৃত্তীয় গতির ক্ষেত্রে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এই চ্যাপ্টারগুলোতে আমি বলবো যে 25% প্রবলেম একই রকমের। অর্থাৎ চ্যাপ্টার 3-এ যদি তুমি প্রবলেম সলভ করে ফেলো কিছু প্রবলেম,
তাহলে চ্যাপ্টার 4-এ গিয়ে, চ্যাপ্টার 6-এ গিয়ে, চ্যাপ্টার 8 এবং 9 এসব চ্যাপ্টার গিয়ে সেই প্রবলেমগুলো কিন্তু আর সলভ করার কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, তো একটু সিস্টেমেটিক যদি তুমি লেখাপড়া করো তাহলে এক জিনিস অন্তত 2বার করতে হবে না। যারা বুঝে না তারা এই চ্যাপ্টারে যে অঙ্ক করবে একই অঙ্ক চ্যাপ্টার 4-এ করবে, 6-এ করবে, 8-এ করবে, তারপরে 9-এ করবে। যারা বুঝবে না তারা একই পড়া বারবার পড়বে, আর যারা বুঝবে তারা একবার পড়বে, তাতেই যথেষ্ট। তো আমরা একটু রৈখিকতে যে ইকুয়েশন গুলো পেয়েছিলাম সেটা আমরা একটু চট করে দেখে আসি। রৈখিকতের ইকুয়েশন গুলো কি কি ছিল? রৈখিকতের ইকুয়েশন ছিল হচ্ছে এমন, আমরা জানি ভি ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস হচ্ছে কত এটি। এটা যদি আমি কৌণিক গতিতে লিখতে চাই, আমি যদি এই ইকুয়েশনটাকে কৌণিক গতিতে যদি লিখতে চাই তাহলে কি লিখবো? হ্যাঁ, কি লিখবো? আমরা জানি যে রৈখিক বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করা হয়, কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো হচ্ছে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস হচ্ছে আলফা টি। হয়ে গেল, একটা ইকুয়েশন লেখা হয়ে গেল। এবার আমরা যদি ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন লিখি, আমি এক্স দিয়ে লিখি। ইকুয়েশনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স নট প্লাস বি এক্স নট টি প্লাস হাফ অফ এ এক্স টি স্কোয়ার। এইটাকে যদি আমি কৌণিক গতিতে লিখি, রৈখিক গতিতে যেমন ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, কৌণিক গতিতে কিন্তু এই ডিসপ্লেসমেন্টটা কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সেক্ষেত্রে আমি ইকুয়েশনটা লিখবো থিটা ইজ ইকুয়াল টু থিটা নট প্লাস ওমেগা নট টি প্লাস হচ্ছে হাফ অফ আলফা টি স্কোয়ার। যেমন এখানে এক্স মিনস দ্য লিনিয়ার অ্যাক্সেলারেশন and আলফা ইজ দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, আবার আমরা একটা ইকুয়েশন শিখেছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু বি এক্স স্কোয়ার বা ভি স্কোয়ার ইকুয়াল টু বি নট স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2ax, তারপরে এক্স মাইনাস এক্স নট। এটা যদি আমি বলি হচ্ছে লিনিয়ার ইকুয়েশন অফ মোশন অ্যালং এক্স ডিরেকশন, এটাকে যদি আমি অ্যাঙ্গুলারে এটাকে যদি ডাইভার্ট করে দিই বা কনভার্ট করি, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা, তাহলে লিখবো থিটা মাইনাস থিটা নট। একই রকম, দেখো পড়াটা একই রকমের, কিন্তু পার্থক্যটা হচ্ছে এরকমের। যেমন এখানে স্মরণের একককে আমি বলবো, স্মরণের এককটা বলবো আমি হচ্ছে মিটার। এখানে বেগের এককটাকে বলবো হচ্ছে আমি মিটার পার সেকেন্ড। এখানে আমি ত্বরণের যে ইয়েটা আছে ইউনিটটাকে, সেটাকে বলবো আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই টেকনিকগুলো আমাদের শিখতে হবে। আসলে আমরা অনেক সময় বড় বড় থিওরি পড়ে ফেলি, বা টেকনিকগুলো পারি না। আমরা কোনো রকম সূত্রটা মানে শিখে নিয়ে মুখস্থ করে আমরা ঝটপট অঙ্ক করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে যাই। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বুঝতে হবে যে আমাদের এই ফিজিক্সটা কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স, তত্ত্বীয় পদার্থবিজ্ঞান, নট অ্যাপ্লাইড। তো তত্ত্বীয় পদার্থবিজ্ঞান যদি হয় তাহলে তোমাকে প্রথমে আগে থিওরিটা ভালো করে শিখতে হবে। থিওরি যদি ভালো করে শেখো, প্রবলেম আমি মনে করি যে তুমি ক্রিয়েট করতে পারবা। আর যে সেগুলো স্টুডেন্ট নিজেরা একটা প্রবলেম করে সিমিলার প্রবলেম ক্রিয়েট করতে পারে, ওরাই হচ্ছে সৃজনশীলের মাস্টার। তো সৃজনশীল পড়তে গেলে কিছুটা কাঠখড়ি পড়াতে হবে, মানে তোমার মানে ধ্যানের মধ্যে আসতে হবে। হ্যাঁ, আমি যদি এখন এটা গেল লিনিয়ার মোশনের ক্ষেত্রে, যদি অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে যাই তাহলে তার ইউনিটটা হবে কি, থিটার ইউনিটটা হবে হচ্ছে রেডিয়ান। তারপরে তার ভেলোসিটির ইকুয়েশনটা ইয়েটা হবে, ইউনিটটা হবে রেডিয়ান পার সেকেন্ড। তারপর তার এক্সিলারেশনের যে ইউনিট সেটা হবে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এছাড়াও কিন্তু আরো একটা ইউনিট হয় এর, যেমন এটার একটা ইউনিট হয় হচ্ছে রেভলিউশন। রেভলিউশন রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন, কতগুলো পাক দিল। তারপরে এটাকে শর্ট ফর্মে যদি লিখি, আমরা লিখি হচ্ছে রেভ। REV means revolution. One complete cycle means one revolution. One revolution means one complete cycle. যেমন আমি এখান থেকে একটা বস্তুকে চলতে দিতে চলতে শুরু করলো বস্তুটি এরকম একটা পয়েন্টকে কেন্দ্র করে, মনে করো এ থেকে স্টার্ট করেছে, সে এ থেকে স্টার্ট করেছে এবং এতে এসে পড়েছে, আবার এতে চলে আসছে, বলবো ইট কমপ্লিটস এ কমপ্লিট সাইকেল, একটি পূর্ণ চক্র সম্পন্ন করেছে। তখন আমরা বলবো যে ওয়ান রেভলিউশন। কিন্তু আসলে থিটার ইউনিটটা কিন্তু অ্যাকচুয়াল যে ইউনিট সেটাও কিন্তু রেভলিউশন নয়, এর ইউনিটটা হচ্ছে রেডিয়ান। তাহলে এর ইউনিটটা আসলে কি, রেডিয়ান। তাহলে রেভলিউশনকে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট না করা পর্যন্ত, এটাতে আমি বলবো এটাকে একটা অ্যাপ্লাইড ইউনিট, এটা হচ্ছে তার অরিজিনাল ইউনিট। যেমন মিটার, আমি যদি বলি মিটার, এটা হচ্ছে একদম এসআই ইউনিট, তাহলে এখানে আবার বলা যেতে পারে কিলোমিটার, বলা যেতে পারে ন্যানোমিটার, কিন্তু অ্যাকচুয়ালটা হচ্ছে কি মিটার। তেমনি ভাবে এর এসআইটাকে আমরা বলবো হচ্ছে রেডিয়ান, আর বাকি যেগুলো আসে সেগুলো অন্য কিছু। কিন্তু যাই থাক না কেন, আমরা কি করব, সবসময় অরিজিনাল যে ফর্ম সেই ফর্মে আমরা এসে এই প্রবলেমগুলো করার চেষ্টা করব, মানে ভেঙে নিব। নাইলে রেভলিউশনে থাকলে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে, মানে তোমার রেজাল্ট মিলবে না, তুমি তখন একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে চলে আসবে। তাহলে এখন আমি দেখি যে রেডিয়ানের সঙ্গে রেভলিউশনের সম্পর্ক কি। তাহলে কি হলো, এ থেকে শুরু করে এক পা ঘুরে যখন এতে আসলো, বললাম ইট কমপ্লিটস এ কমপ্লিট সাইকেল মিন্স ওয়ান রেভলিউশন। ওয়ান রেভলিউশন ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো যখন শুরু করেছে এ থেকে এক পাক দিয়ে আসছে, তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে তার মানটা হচ্ছে কত, টুয়াইস পাই। So that we can say one revolution means twice pi radian.
তাহলে দিস ইজ দ্য রিলেশন বিটুইন রেভলিউশন অ্যান্ড রেডিয়ান। রেভলিউশন মানে হচ্ছে কতবার পাক সংখ্যা, আর রেডিয়ান মানে হচ্ছে কতটুকু। তাহলে রেডিয়ান মানে হচ্ছে কতটুকু, আর রেভলিউশন মানে হচ্ছে পাক সংখ্যা কতবার গেল। তাহলে রেভলিউশন মানে হচ্ছে কতবার ঘুরলো। যেমন একটা ফ্যান চলছিল, হঠাৎ করে আমি সুইচ বন্ধ করে দিলাম, হ্যাঁ 5 মিনিট পর ফ্যানটা বন্ধ হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে ফ্যানটা একদম থেমে যাওয়ার পূর্ববর্তী মুহূর্তে সে কত পাক দিয়েছিল। এটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা বলবো রেভলিউশনে। আর যদি বলি কতটুকু বৃত্তীয় সরণ তৈরি করেছিল, তখন আমরা বলবো রেডিয়ান। তাহলে রেডিয়ানকে রেভলিউশনে নিতে গেলে কি করব, রেডিয়ানকে যদি রেভলিউশনে নিতে চাই আমরা, তাহলে আমরা টুয়াইস পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিব। আর যদি রেভলিউশনকে রেডিয়ান বানাতে চাই, রেডিয়ানকে যদি রেভলিউশন বানাতে চাই, তাহলে টুয়াইস পাই দিয়ে আমরা ডিভাইড করে দিব। এটা একটু মনে রাখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের আর একটা কথা। তাহলে আমরা তার যে কৌণিক বেগ আছে তার এককটাকে আমরা এরকম লিখতে পারি, কি লিখতে পারি, রেভলিউশন পার সেকেন্ড, অথবা বলতে পারি রেভলিউশন পার মিনিট, এটা বলতে পারি। এটাকে আবার শর্ট ফর্মে লেখা যেতে পারে রেভলিউশন পার সেকেন্ড, আরপিএস। আবার এটাকে লেখা যেতে পারে রেভলিউশন পার মিনিট, সব জানতে হবে। এটাকে বলা যেতে পারে রেভলিউশন পার সেকেন্ড, আরপিএস। আবার তো বলে রেভলিউশন পার মিনিট। তোমরা যারা গাড়িতে করে চলো দেখবা ড্রাইভার যে স্টিয়ারিংটা ধরে থাকে, স্টিয়ারিং এর নিচে বা পাশে কতগুলো মিটার ইয়েতে বসানো থাকে, স্পিড কত, কতটুকু তেল আছে, ইঞ্জিনের হিট কেমন আছে, সবকিছু বলা থাকে সেখানে। হ্যাঁ, এবং একটা জায়গায় লেখা আছে দেখবা আরপিএম, মানে ওই তোমার যে গাড়ির চাকা প্রতি মিনিটে কতবার ঘুরছে তার একটা রেকর্ড সে দিচ্ছে। তারপরে স্পিডোমিটার, হ্যাঁ সেখান থেকে তোমার স্পিড কত সেটা দেখাচ্ছে যে প্রতি মিনিটে কতবার ঘুরছে, আরপিএম। এগুলো দেখে আমরা অনেক কিছু, এগুলো আমাদের যেহেতু তুমি ফিজিক্স পড়ছো এখন, আর গাড়ির ওই মেকানিজম গুলো সবকিছুই কিন্তু আসলে ফিজিক্স বেস, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর একদম প্রথম সত্যই হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। এগুলো আমাদের একটু ভালো করে জানতে হবে আর কি। এই জন্য ফান্ডামেন্টাল সাবজেক্ট আসলে মানে সায়েন্সের জন্য খুব তিনটা একেবারে, একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। এই তিনটা জিনিস খুব ভালো করে আমরা হিসাব নিকাশে রাখবো। তো ফিজিক্সের কথায় আসি, এখানে পড়তে গেলে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখা যাচ্ছে যখনই আমাদের ওমেগার ইউনিট আসবে আরপিএস বা আরপিএম বা রেভলিউশন, এগুলোকে তখন আমরা কি করব, রেডিয়ান পার সেকেন্ড অর রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার অর রেডিয়ানে কনভার্ট করে নিব, নিয়ে তারপর আমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তুমি এখানে ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এটা একটু মনে রাখো যে 1 রেভলিউশন ইজ ইকুয়াল টু টুয়াইস পাই রেডিয়ান। যখন ঘূর্ণন সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমরা টোটাল রেডিয়ানকে টুয়াইস পাই দিয়ে ভাগ করে দিব। আর যদি বলে যে কতটুকু বৃত্তীয় সরণ হলো, তখন আমরা রেভলিউশনকে আমরা টুয়াইস পাই দিয়ে গুণ করে রেডিয়ানে কনভার্ট করে ফেলবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে এটা দিয়ে আমরা এখন একটা প্রবলেম সলভ করি, তাহলে আশা করি বুঝতে পারবা। আমি প্রবলেমটা দিয়ে তোমাদের জন্য ওয়েট করব 1 মিনিট। আমি তোমাদের জন্য ওয়েট করব 1 মিনিট, যাতে তোমরা করে অ্যান্সারটা বলতে পারো। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে করে দিব। আশা করি এটা আমার করে দিতে হবে না, তোমরা প্রত্যেকে নিজেরা নিজেরা করতে পারবা। এবার আমরা একটা প্রবলেম সলভ করবো। সবাই প্রবলেমটা লেখার জন্য আমরা সবাই একটু রেডি হয়ে যাই। প্রবলেমটা হচ্ছে এমন, একটি বৈদ্যুতিক পাখা মিনিটে, আমি লিখে দিই, লেখো সবাই, একটি বৈদ্যুতিক পাখা মিনিটে মিনিটে 1500 বার ঘুরছে। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 1500 বার ঘুরছে। সুইচ বন্ধ করলে এটি সমমন্দনে চলে সুইচ বন্ধ করলে এটি সমমন্দনে চলে 120 বার ঘুরে। 120 বার ঘুরে তারপরে হচ্ছে কি থেমে যায়। 120 বার ঘুরে থেমে যায়। আমার পূর্বে পাখাটি কতবার ঘুরেছিল? থামার পূর্বে পাখাটি কতবার না, থামার পূর্বে পাখাটি কতবার না, থামার থামার পূর্বে পাখাটি, থামার পূর্বে পাখাটি
কত সময় নিবে? কত সময় নিবে? আমার পূর্বে পাখাটি কত সময় নেবে? এই প্রবলেমটা আমরা সলভ করতে চাই। তাহলে আমাদের প্রবলেমের মূল বিষয়বস্তুটা হচ্ছে কি, যে একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 1500 বার ঘুরছে। সুইচ বন্ধ করলে এটি সমমন্দনে চলে 120 বার ঘুরে থেমে যায়। থামার পূর্বে পাখাটি কত সময় নেবে? এই প্রবলেমটা আমি তোমাদেরকে অফার করলাম। তোমরা এখন এই প্রবলেমটা সলভ করে আমাকে একটু রেজাল্টটা বলো যে প্রবলেমটার কি অবস্থা। আমি তোমাদেরকে সময় দিলাম 90 সেকেন্ডস, মানে 1.5 মিনিট। তোমরা করলে তারপরে যদি রেজাল্ট হয়ে যায় তাহলে আর আমার লাগবে না। আশা করি সবাই করতে পারবা। হ্যাঁ, রেডি? 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি করতে হবে। অলরেডি একজন করেই ফেলছে 9.6, মানে ও রেডি ছিল, আগে থেকে মনে হয় জানতো যে এই প্রবলেমটা আমি আজকে করতে দিব। মোহতাসিম বিল্লাহ সাদ 9.6, মোহতাসিম বিল্লাহ সাদ, আবিন রহমান, নাফিজ ইকবাল। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের কাছে কোনো প্রবলেম টিকতেছেই না, দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। তার মানে খুব ভালো পারফরমেন্স, হাই পারফরমেন্স, খুবই ভালো, খুবই ভালো। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 115 বার ঘুরছে, 1500 বার ঘুরছে। সুইচ বন্ধ করলে, মানে সুইচ বন্ধ করে দিছি, সমবন্ধনে চলে 120 বার ঘুরে থেমে যাচ্ছে। আমার পূর্বে পাখাটি কত সময় নেবে? আমার পূর্বে এই পাখাটি, আমি একটু ভালো করে লিখে দিই, এটা মনে বোঝা যাচ্ছে না। পাখাটি কত সময় নেবে? আমার পূর্বে পাখাটি কত সময় নেবে? 9.6 সেকেন্ড। সবারই একই রেজাল্ট, তার মানে বোঝা যাচ্ছে যে আর কোনো সমস্যা নেই। আমার পূর্বে কত সময় নিবে? তো যারা পারো নাই তাদের জন্য আমি একটু হেল্প করে দিই। এত 90 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট। এখানে কি কি দেওয়া আছে? প্রথমে আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমরা গিভেন কি কি দেওয়া আছে আমরা এটা লিখে নিব। দেওয়া আছে নাম সহ, দেওয়া আছে কি কি দেওয়া আছে এটা আমরা জেনে নিব। কি কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে প্রতি মিনিটে 150 বার ঘুরছে, তার মানে এর কৌণিক বেগ ওমেগা নট, আদি কৌণিক বেগ 1500 রেভলিউশন পার মিনিট, মানে আরপিএম। এটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে নিব। 1500, এইটা এই কনভার্সনটাও কিন্তু একটা এমসিকিউতে আসতে পারে যে 1500 রেভলিউশন পার মিনিট ইজ ইকুয়াল টু কত রেডিয়ান পার সেকেন্ড। এটাও তো একটা এমসিকিউ হতে পারে। হ্যাঁ, মাল্টিপ্লাই বাই, আমরা রেভলিউশনকে রেডিয়ান করছি টুয়াইস পাই, আর মিনিটকে সেকেন্ড করব আমরা 60 দিয়ে ভাগ করে দিব, রেডিয়ান পার সেকেন্ড। তারপরে ফাইনাল কৌণিক বেগ যেটা, সেটা ডেফিনেটলি জিরো, কারণ থেমে যাচ্ছে। এই যে এখানে বলতে থেমে যাচ্ছে, সো ওমেগা ইকুয়াল টু জিরো। আর সমমন্দন চলে 120 বার ঘুরে থেমে যাচ্ছে, তাহলে এখানে দেওয়া আছে থিটা মাইনাস থিটা নট ইজ ইকুয়াল টু হচ্ছে 120 রেভলিউশন। তার মানে 120 মাল্টিপ্লাই বাই টুয়াইস পাই, আই মিন 240 পাই, তারপরে হচ্ছে রেডিয়ান। এ বলছে থামার পূর্বে পাখাটি কত সময় নেবে, তার মানে এখানে টাইমটা আমরা ক্যালকুলেশন করব। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, টাইম যদি ক্যালকুলেশন করতে চাই, টাইমের যে একটা এক্সপ্রেশন আছে আমরা জানি, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস হচ্ছে কত আলফা টি। এখান থেকে আমরা টাইমটা ক্যালকুলেশন করব, কিন্তু টাইম ক্যালকুলেশন করতে গেলে দেখো আমাদের আলফাটা কিন্তু দরকার। এই আলফার জন্য আমরা আবার একটা কাজ করে আসতে পারি। এখানে থিটা মাইনাস থিটা নট দেওয়া আছে, যেহেতু আমরা আলফার জন্য মান এভাবে বসে নিতে পারি। উই হ্যাভ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস টু, মন্দন যেহেতু হচ্ছে তাহলে আর প্লাস ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে মাইনাস। ফার্স্টে আমরা বলে দিব যে এখানে মন্দন হচ্ছে মাইনাস, তাহলে রেজাল্ট আমাদের মাইনাস আসবে না, যেহেতু মন্দন হচ্ছে, থেমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু একটা ভালো জিনিস যে সবসময় যে ইকুয়েশনে যে সবসময় প্লাস থাকবে তা কিন্তু না। আমরা যদি বলি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, মন্দনের জন্য কিন্তু মাইনাস আলফা টি হতে পারে, তাহলে মাইনাস দিয়ে করি আমরা ওমেগা নট স্কোয়ার টু আলফা, তারপরে হচ্ছে থিটা মাইনাস থিটা নট। আমরা ফার্স্টে কি করব, এখানে মানগুলো বসাই দিব, এটা হচ্ছে জিরোর স্কোয়ার, তারপরে মানগুলো বসা আমরা এখান থেকে আলফা ক্যালকুলেশন করব। উই হ্যাভ টু ক্যালকুলেট আলফা ফ্রম দিস ইকুয়েশন। এই আলফাটা নিয়ে এসে আমরা এখানে বসাই দিব, তাহলে টাইম ক্যালকুলেশন হয়ে যাবে 9.6 সেকেন্ড। অনেকের আসছে 9 পয়েন্ট সামথিং হলে রেজাল্ট কমপ্লিট, 9 পয়েন্ট কমপ্লিট হলেই রেজাল্ট কমপ্লিট। ভেরি গুড, খুব ভালো হয়েছে। মোটামুটি দেখা যাচ্ছে সবাই পারছে। হ্যাঁ, সবাই। দিন মোহাম্মদ কোনো রেজাল্ট লেখে নাই, বাট সে তার রোল নাম্বার লিখে বসে আছে। অনেকে রেজাল্ট লিখেছে, আবার অনেকে রোল নাম্বার লিখেছে, ঠিক আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। যেমন ইনজামাম স্বপ্নিল, সে কি, তুমি কি রেজাল্ট লিখেছো নাকি রোল নাম্বার লিখেছো? মাহমুদুল হাসান, এটা কি আমাদের ম্যাথ এই প্রবলেমটার রেজাল্ট নাকি তোমার রোল নাম্বার? এখন তো আমাদের ম্যাথের রেজাল্ট লেখার সময় ছিল। হ্যাঁ, ম্যাথের রেজাল্ট লেখার সময় ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এই জাতীয় প্রবলেম আরো আছে, অনেক আছে, সেগুলো তুমি করতে পারো। বইয়ের মধ্যে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এর মধ্যে এই জাতীয় প্রবলেমের অভাব নাই। সেগুলো খুঁটিনাটি যা আছে, করে দেওয়া আছে, করে দেওয়া নাই, সবগুলো সলভ করে ফেলবো আজকেই। এগুলোর জন্য দেরি করবে না যে কালকে করবো তা না, আজকেই। হ্যাঁ, আগামীকালকের জন্য কোনো কিছু নাই, আগামীকালকে নতুন জিনিস শিখতে হবে।
আজকে আমরা এগুলো সলভ করে ফেলবো সবাই, আজকেই, একটুও দেরি হবে না। আজকে আমরা সলভ করে ফেলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার কাজ শেষ। এবার আমরা অন্য প্রবলেমে আসি। হ্যাঁ, আমরা অন্য প্রবলেমে আসি। আমরা গত ক্লাসে এই যে এখন যে প্রবলেমটা দিব সেটা একটু অন্য রকমের। হ্যাঁ, কি রকমের দেখো, নেক্সট একদম ডাইরেক্ট প্রজেক্টাইলের প্রবলেম। প্রজেক্টাইল আমি এরকম একটা বস্তুকে দেখো দিচ্ছি, যে এইভাবে যাচ্ছে, একটা ভেলোসিটি দিচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমি এখানে অ্যাঙ্গেলটা বলবো 20 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি এখান থেকে আরটা ক্যালকুলেশন করবো, আর ইকুয়াল টু হোয়াট। ভেরি সিম্পল, এই আরটা অনেক সোজা। এখন যদি আমি বলি এমন যে এই একটা টু ডাইমেনশনাল স্পেস অর কোঅর্ডিনেট, এইখানে আসো তুমি, তোমার মনে করো তোমার হাইট হচ্ছে 5 মিটার, অ্যাজ ফর এক্সাম্পল তোমার হাইট হচ্ছে 5 মিটার। এবার তুমি এখান থেকে বস্তুকে থ্রো করেছো, কত অ্যাঙ্গেলে করেছো? 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে করেছো, 20 ডিগ্রি অ্যাঙ্গেলে করেছো। এখন কিন্তু এটাকে আমরা আর বলছি না, এটাকে আমরা বলবো এক্স ইকুয়াল টু হচ্ছে হোয়াট। তাহলে দুটো প্রবলেম কিন্তু ডিফারেন্ট। মূলবিন্দু থেকে নিক্ষিপ্ত হওয়া সরাসরি ফর্মুলা ইউজ করে করতে হবে, আর এটা কিন্তু সরাসরি ফর্মুলা ইউজ করে করা খুবই ডিফিকাল্ট, করা যাবে না। তো এই জন্য আমি তোমাদেরকে 1.5 মিনিট সময় দিলাম, 90 সেকেন্ডস। রেডি? 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। মানে ট্রান্সমিশন কি আগে হচ্ছে নাকি? মানে আমি প্রবলেম দেওয়ার আগে কি তোমরা পেয়ে যাচ্ছ নাকি? আমি কি প্রবলেম দেওয়ার আগে তোমরা পেয়ে যাচ্ছ না মনে হয়? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। রাতুল হাসান, এটা কিসের রেজাল্ট? এটা রাতুল হাসান 70.53, এটা করে দেখতে হবে। x = 345.59 মিটার। রেজাল্টটা একটু অন্যরকম মনে হচ্ছে। x = 70, x = 70.53, সবার x = 70.53। r = what? আমি জানতে চাই r = what। এটা আমাকে জানতে হবে, r = what। আমাকে জানাও r = what। What is the value of r? আর কত? আর সবাই x এর ভ্যালু বলছো, বাট r is what? r 26.24 মিটার। r 26.24 মিটার। What is x? x এর ভ্যালুটা এক একজন এক এক রকম লিখেছো। 70.53, অনেকে লিখেছো 345.59 মিটার। ডিসগাস্টিং। আলাউদ্দিন হায়দার, রুদ্র করিম, সিনান উদ্দিন, এখন সব আসছে 26.23, 26.24, 26.5, 26.5, 26.5। রাকিন আফসার, আচ্ছা, এখন প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে? এটা তো একদম সিম্পল, মূল অরিজিন দিয়ে গেছে। সুতরাং আমরা এখানে আর লিখতে পারি, উই নো r = v0 স্কয়ার sin 2 θ নট ডিভাইডেড বাই হচ্ছে g। এটা একদম ডাইরেক্ট ফর্মুলা। হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলা। উই হ্যাভ r = হচ্ছে v0 স্কয়ার sin 2 θ নট বাই g। একদম মানটা বসাই দিব এখানে। এখানে মান বসালে হয় 20 তার হোল স্কয়ার, তারপরে হচ্ছে sin of 40 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8 ইজ ইকুয়াল টু, এটা করলে যা হবে, এটা করলে কত আসে? সম্ভবত 26.24 মিটার, 26.24 or 25 মিটার। এটা মনে হয় সবারই রাইট হয়েছে। আর 26.24 মিটার। হ্যাঁ, পরের যেটা সেটা কিন্তু আসলে এরকমের না। উলম্ব সরণ হয়েছে 5 মিটার, মানে আমি আমার মাথার উপর দিয়ে এটাকে নিক্ষেপ করছি। সো দ্যাটস, এখানে 5-এর একটা ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের। এখানে 5-এর একটা ব্যবস্থা করতে হবে। এখানে উলম্ব সরণটাকে মাইনাস করতে হবে। ওয়াই অক্ষে উলম্ব সরণটা হচ্ছে x ক্যালকুলেশন করতে বলছে। উই হ্যাভ টু ক্যালকুলেট x।
আর আমাদের উলম্ব সরণ দেওয়া আছে 5 মিটার। সো এটাকে আমরা কি করব, মাইনাস করে দিব। ওই আমি তোমাদের একটা ইকুয়েশন মুখস্থ করতে বলেছিলাম, সেই ইকুয়েশনটা ছিল এমন, উই হ্যাভ দ্য রিলেশন y ইকুয়াল টু x tan থিটা নট মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এবং এখান থেকে যেহেতু উলম্ব সরণ, তাহলে আমরা বলবো -5 ইজ ইকুয়াল টু x, তারপরে হচ্ছে tan অফ থিটা নট মানে হচ্ছে 20 ডিগ্রি মাইনাস 9.8 অফ x স্কয়ার ডিভাইডেড বাই 220 তার হোল স্কয়ার, তারপর হচ্ছে cos অফ 20 ডিগ্রি তার হোল স্কয়ার। এইটাকে আমরা এইভাবে লিখবো, লিখে আমরা এই ইকুয়েশনটাকে একটু সলভ করব। সলভ করলে এরকম একটা ব্যাপার আসবে। সেটা কিরকম ব্যাপার? এমন একটা ব্যাপার আসবে, দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক এমন একটা ফরম্যাটে এই ইকুয়েশনটাকে আমরা নিয়ে আসবো। এই যেখানে x স্কয়ার আছে, এখানে x আছে, এখানে c আছে, তাহলে বলবো x স্কয়ার প্লাস bx প্লাস c। এই ফরম্যাটে আমরা ইকুয়েশনটাকে নিয়ে আসবো। x স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে যখন ইকুয়েশনটা আসবে, x স্কয়ার প্লাস bx প্লাস c, এবং এরকম ইকুয়েশন যখন চলে আসবে, তখন ইজিলি আমরা এর সলিউশনটা বের করে ফেলবো। এর সলিউশনটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস a। হ্যাঁ, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। তাহলে এখান থেকে a b c এর ভ্যালুগুলো দিয়ে আমরা এখানে x এর মান পাবো। এখানে যেহেতু প্লাস মাইনাস আছে, দুটো মান পাবো, একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আরেকটা পাবো হচ্ছে নেগেটিভ ভ্যালু। কিন্তু আমরা খুব ভালো করে জানি যে x কখনো নেগেটিভ হবে না, x এর মানটা হবে পজিটিভ। সুতরাং পজিটিভ ভ্যালু উইল বি দা রেজাল্ট। তাহলে পজিটিভ যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে তত মিটার হচ্ছে আমাদের রেজাল্ট। ঠিক এই প্রসিডিওরে করলে আমাদের যা হবে, হ্যাঁ, এই প্রসিডিওরে করলে যে মানটা হবে সেটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমি দেখি এই প্রসিডিওরে কে কে করেছো, তাহলে তার অ্যান্সারটা হচ্ছে রাইট। এই অ্যান্সারটা এইভাবে যে করেছো তার অ্যান্সারটা হচ্ছে রাইট। কে করেছো এইভাবে, কে করেছো আমি জানতে চাই, এইভাবে কে কে করেছো? কত আসে এখন? এখন কত আসে আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, কারণ এগুলো একটা আরবিটারি মান দিয়ে প্রবলেম। এর সলিউশনটা কিন্তু আমার কাছে নাই। তোমরা যেটা রেজাল্ট করে বলবা, প্র্যাকটিস করে, সেটাই হচ্ছে রেজাল্ট। দেখবো সবারটা কেমন আসছে। কত আসছে নাবিল? করছো কত আসছে নাবিল? কত আসছে? 35.96। 35.96। আচ্ছা, আমি 35.96 লিখি, দেখি কার কার আসছে এখানে। 35.96 মিটার, 35.96 মিটার, এটাই লিখলাম, নাবিলের অ্যান্সারটাই লিখলাম। আবার কুমার জয় লিখেছে 38.5। আমি দেখতে চাই আর কারো 35 পয়েন্ট আসছে কিনা। আচ্ছা, সবাই দেখাচ্ছে 38.4 মিটার আসছে, তো আমি এটা নিতে পারছি না। 38.4, তো 38.4 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। 38.4 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমরা এটা ব্যবহার করবো 38.4 মিটার। 38.4 মিটার, সবাই দেখা যাচ্ছে এটাই আসছে 38.4 মিটার। 38.4 মিটার, the result is 38.4 মিটার। রেজাল্ট ইজ 38.4 মিটার। ওকে, তাই সবাই একটু ভালো করে প্র্যাকটিস করো এটা। এখন এখান থেকে কিন্তু এটাই যে প্রবলেম হবে তা কিন্তু না, আরো হতে পারে। এখান থেকে আরো অনেক ভ্যালু কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো। এখান থেকে কি ক্যালকুলেশন করতে পারো আমরা সেটা একটু দেখি ঝটপট করে। এই প্রবলেম থেকে কি করা যায়, এই প্রবলেম থেকে কি করা যায় সেটা আমরা একটু ঝটপট দেখে নিই। এই প্রবলেম থেকে কি করা যায়, যেমন দেখো যে প্লাসের ক্ষেত্রে টি বের করা তো অনেক সহজ, ডাইরেক্ট টি ইউজ করবা, 2b নট sin θ নট ডিভাইডেড বাই হচ্ছে জি, শেষ, তাই না? অনেক সহজ। কিন্তু যদি এমন হয় যে উপর থেকে এটাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এইখান থেকে এই বস্তুটাকে আমি বলবো এটাকে বি পয়েন্ট, এটাকে বলবো ও পয়েন্ট, এ পয়েন্ট, এ থেকে বিতে আসতে তার কত সময় লাগবে, এটা যদি আমি যদি ক্যালকুলেশন করতে বলি যে এত বেগে এত কোণে প্লাসকে যদি নিক্ষেপ করা হয় 5 মিটার উপর থেকে, তাহলে একে ভূমিতে পতিত হতে এর কত সময় লাগবে, এই সময়টা যদি আমি ক্যালকুলেশন করতে বলি, এটা আরেক রকমের প্রবলেম। অর্থাৎ এত সময় আমরা ক্যালকুলেশন করলাম এক্স, মানে আনুভূমিকভাবে কতটুকু পথ সে গেছে। এখন যদি প্রশ্ন করা হয় যে টি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ কোন মানে এই বলটা পড়তে কত সময় লাগবে, এই গোলকটা পড়তে কত সময় লাগবে, এটা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কত আসতে পারে? একটু তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি বলো দেখি। টি এর মানটা কে ক্যালকুলেশন করতে বলে? টি ইকুয়াল টু 2.5 লিখছে, টি ইকুয়াল টু 2.5। টি এর ভ্যালুটা কত আসে একটু দেখি। টি মানে কিন্তু তুমি ওটা করতে পারবে না। টি মানে নট লাইক দিস,
2v0 sin থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে জি। এটা কিন্তু কার জন্য? যখন আমি অরিজিন থেকে এটাকে থ্রো করব, অরিজিন থেকে, তার জন্য। বাট এখন তো অরিজিন থেকে হচ্ছে না, তো 5 মিটার উপর থেকে হচ্ছে, সো দ্যাট ওই ফর্মুলা ইউজ করা যাবে না। আচ্ছা, যেটা আসে সেটা রাইট, যেটা আসে সেটা রাইট। টি এর মান 1.93 দেখা যাচ্ছে অনেকের। তোমরা অ্যাকুরেটটা করে দিও, কারণ আমি যে ফর্মুলা লিখে দিয়েছি ওটা সলভ করলে সবারই একই রেজাল্ট আসবে। হয়তো এখন তড়িঘড়ি করার জন্য অনেকের রেজাল্টটা ঠিক মতো আসছে না। করতে হবে, এগুলো করতে হবে, এগুলোই তো প্রবলেম এই চ্যাপ্টারের। 1.9 সেকেন্ড বলেছে। আমি একটু প্রসিডিওরটা বলি। উই হ্যাভ টু ক্যালকুলেট টি, এবং দেখো 5 মিটারের উপর থেকে উলম্ব সরণ 5 মিটার মাইনাস করব। তাহলে এমন একটা ইকুয়েশন লিখি আমরা। ইকুয়েশনটা হচ্ছে লাইক দিস। ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে কত? y ইকুয়াল টু আছে না? y ইকুয়াল টু হ্যাঁ ভি নট সাইন থেটা নট টি মাইনাস, তারপর লিখবো আমরা হাফ অফ, তারপরে জি টি স্কোয়ার, মাইনাস হচ্ছে তো এখানে, তাই না? তুমি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির বিপরীতে তুমি এটাকে নিক্ষেপ করেছো ইউজিং দিস ফর্মুলা। এখানে বলবো আমরা -5 মিটার ইজ ইকুয়াল টু 20 সাইন অফ 20, তারপরে হচ্ছে টি মাইনাস হাফ অফ 9.8 টি স্কোয়ার ডট 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 ডট। এটাকে তুমি আগের মতো করে সলভ করো। সলভ করে তুমি এমন ফর্মুলা পাবে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। এরকম একটা দ্বিঘাত সমীকরণ যখন আসবে, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ যখন আসবে, তখন আমরা এটা সলিউশনটা বের করবো। টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এইভাবে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে টি এর দুটো মান আসবে, একটা আসবে পজিটিভ মান, একটা নেগেটিভ মান। আমরা জানি টি এর মানটা কখনো নেগেটিভ হতে পারে না, টি এর মানটা হবে পজিটিভ। সুতরাং পজিটিভ ভ্যালুটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। আমি একটু জানতে চাই, এত সেকেন্ড, তাহলে একটু জানতে চাই যে তোমাদের কার কার রেজাল্টটা হলো। এইভাবে করলে রেজাল্ট কত আসে? 1.9, 1.93, 1.92, 1.93, 1.9 এরকমই আসছে সবারই। 1.92 যদি এটা ইউজ করে থাকো আর সেটা যদি 1.92 হয় তাহলে এটাই রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার ইজ, আমি এখানে আমরা তাহলে বলতে পারি 1.92 সেকেন্ড, 1.92 সেকেন্ড, 1.92 সেকেন্ড, 1.92 সেকেন্ড। ওকে ফাইন। তো মোটামুটি এটা হয়ে গেল আমাদের। এবার আমরা এটা একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা এখনই অ্যানালাইসিস করে ফেলতে পারি, সলভ করে ফেলতে পারি। জাস্ট এখন প্র্যাকটিসের ব্যাপার। এগুলোতে নিজেরা প্রবলেম বানাবা এবং সেগুলো সলভ করবা, প্রবলেম বানাবা আর সলভ করবা, তাহলে মুক্তি। না হলে কোর্স শেষ হবে, পাশাপাশি তুমিও শেষ হয়ে যাবা। আমরা চাই কোর্স শেষ হোক, আমরা যাতে শেষ না হই, এটা আমরা লক্ষ্য রাখবো আর কি। অনেক স্টুডেন্ট আছে দেখবা যে কোর্স শেষ, সেও শেষ, কোর্স শেষ হবে কিন্তু আমরা শেষ হব না, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমরা একটা এরকম প্রবলেম সলভ করতে পারি যে এই হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে মিতা, মিতা, মিতার হাইট হচ্ছে লিখলাম 1.5 মিটার, মিতার হাইট হচ্ছে 1.5 মিটার। আর এখানে লিখলাম হচ্ছে রিতা, মিতা এবং রিতা দুই বোন, রিতা আর দুই বান্ধবী, একজন হচ্ছে মিতা একজন হচ্ছে রিতা। রিতার হাইট হচ্ছে 1.55 হচ্ছে মিটার, দুজনের হাইট দুই রকমের। হ্যাঁ, এখান থেকে মিতা করলো কি একটা গোলক নিক্ষেপ করলো, রিতাও কি করলো একটা গোলক নিক্ষেপ করলো। মিতা কি করলো, গোলকটা নিক্ষেপ করলো 20 মিটার পার সেকেন্ড বেগে আর 19 ডিগ্রি কোণে। আর রিতা করলো কি 19 মিটার পার সেকেন্ড বেগে করলো 20 ডিগ্রি কোণে করলো। গোলক নিক্ষেপ করছে, গোলক নিক্ষেপ প্রতিযোগিতা। আমার প্রশ্ন হচ্ছে কে বিজয়ী হবে? এই প্রতিযোগিতায় কে বিজয়ী হবে? এই প্রতিযোগিতায় কে বিজয়ী হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই প্রতিযোগিতায় কে বিজয়ী হবে? কে বিজয়ী হবে? তাহলে মিতা এবং রিতা, মিতা এবং রিতা দুই বান্ধবী বা দুই বোন। মিতায়ের হাইট 1.5 মিটার, সে কি করলো 20 মিটার পার সেকেন্ড বেগে 19 ডিগ্রি কোণে একটা গোলক নিক্ষেপ করলো, এবং সেই প্রতিযোগিতায় রিতার হাইট হচ্ছে 1.55 মিটার।
সে কি করলো 19 মিটার পার সেকেন্ড বেগে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সে একটা গোলক নিক্ষেপ করলো। তাহলে কে বিজয়ী হবে এই প্রতিযোগিতায়? একটু দেখি আমরা ঝটপট করে ফেলি, দেখি আমরা পারি কিনা। কে এটা করবে? আমরা যে প্রসিডিওরে আগে প্রবলেম সলভ করেছি, জাস্ট দুই জায়গায় দুই রকম অ্যাপ্লাই করব। এক্স এর ভ্যালু বের করব, যার এক্স এর মান বেশি হবে সেই হচ্ছে বিজয়ী, সেই হবে বিজয়ী। কে হবে বিজয়ী? সেই হবে বিজয়ী যারটা বেশি দূর যাবে। মিতা, একজনের রেজাল্ট বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কত? মিতা। মিতা, হ্যাঁ, উভয় স্মরণ বার করবা। আবিদ রহমান, ও মিতা তোমার আপু হয়। আবিদ রহমানের মিতা আপু জিতে গেছে। মিতা আপু ভালোই লিখছে, মিতা আপু জিতে যাবে। ভেরি গুড। এইরকম করে প্র্যাকটিস করলে দেখবা যে আর কিছুই থাকবে না, তেমন জটিলতা থাকবে না। মিতা, ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকেই মিতা। আমরা এখান থেকে আমরা ওই লিখবো y ইকুয়াল টু হচ্ছে x tan থিটা নট মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2b নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এখানে আমরা x এর মান ক্যালকুলেশন করব আগের মতো, মানগুলো বসাই দিব, মাইনাস 1.5 করে মানগুলো বসাই দিব, করে হচ্ছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু 0 এমন একটা দ্বিঘাত সমীকরণ পাবো। তার সলিউশনটা বের করবো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস a। এই মানটা দুটো আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভটাই হবে আমাদের রেজাল্ট, পজিটিভ মিটার। আবার মিটার ক্ষেত্রে একই কাজ করবো আমরা। রিতার ক্ষেত্রে y ইকুয়াল টু হচ্ছে কত? x tan থিটা নট মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই 2b নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এখানে আমরা মান বসাবো মাইনাস 1.55 ইকুয়াল টু সামথিং, তারপরে করতে করতে আমরা পেয়ে যাবো ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তারপরে সলিউশনটা বের করবো, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস a। এরকম দুটো ভ্যালু আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ ভ্যালুটাই হবে আমাদের রেজাল্ট। এই দুটোর মধ্যে যার এক্স বেশি হবে সে হচ্ছে গেইনার, যার এক্স বেশি হবে সে হচ্ছে গেইনার হবে। তো দেখা যাচ্ছে তোমাদের প্রত্যেকের কথায় মিতা উইল বি দ্য গেইনার। তাহলে আমাদের আজকের রেজাল্টটা হচ্ছে মিতা। তাহলে লিখলাম আমরা মিতা, মিতা। এটা হচ্ছে আবিদের মিতা আপু। আবিদের মিতা আপু জিতে গেল আজকে। মিতা, প্রত্যেকের মিতা, ভেরি গুড, প্রত্যেকের মিতা, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তো এইভাবে আমরা প্রবলেমগুলো এরপর থেকে বানাবো। আমরা আরো একদিন নিব এই 2 চ্যাপ্টারের প্রবলেম সলভ করার জন্য। টর্ক, অ্যাঙ্গুলার মোমেন্টাম এগুলো পড়ে আমরা আবার সামারাইজ করব। কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আছে। চ্যাপ্টার 2, 3, 4 অনেক বড় বড় চ্যাপ্টার, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে মেকানিক্স ডিনামিক্সের চ্যাপ্টার। এবং আমরা দুটো পিওর চ্যাপ্টার পড়ছি, একটা হচ্ছে চ্যাপ্টার 3, এটাকে বলছে আমরা ডিনামিক্স, আর চ্যাপ্টার 4 সেটা হচ্ছে মেকানিক্স। এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, অনেক প্রবলেম করতে হয়। আমরা করেছি অনেক প্রবলেম, আরো প্রবলেম করতে হবে। নিজেরা প্র্যাকটিস করো, যে কোনো একটা বইয়ের অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো সলভ করো, আশা করি ভালো ফল আসবে আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আগামী ক্লাসে তোমাদের সবার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এর মধ্যে সবাই নিজেরা এই জাতীয় প্রবলেম আরো কিছু তৈরি করে সেগুলো বানাও। শুধু এখান থেকে যে বিজয়ী হলো সেটা বের করা না, কার বলটা আগে পড়বে, নিক্ষেপের পর কোন বলটা আগে পড়বে সেটা তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো। তো এইভাবে আমরা একটু ঠিকঠাক করে নিব আর কি। ঠিক আছে, এইভাবে নিলে আশা করি আমাদের আর সমস্যা থাকবে না। সমস্যা থাকবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।